বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা গাছের এপ্রিল মাসের পরিচর্যা। আমরা সবাই জানি অপরাজিতা হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, আর এপ্রিল মাস শুরু হয়ে গেছে মানেই গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে। আর গ্রীষ্মকাল শুরু হওয়ার সাথে সাথেই অপরাজিতা গাছে ফুল আসতে শুরু করে। কিন্তু যদি তোমাদের বাগানের অপরাজিতা গাছগুলোতে এখনও পর্যন্ত ফুল না আসে, তাহলে আজকের এই ভিডিওতে আমি মোট 5টা পয়েন্টের কথা বলবো এবং সম্পূর্ণ ঘরোয়া লিকুইড খাবার তৈরি করে দেখাবো, যে খাবার প্রয়োগ করে বাগানের প্রত্যেকটা অপরাজিতা গাছে ফুটবে অগণিত ফুল। প্রচুর পরিমাণে খাবার তো আমরা প্রয়োগ করি, কিন্তু তার সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে গাছে কিছুতেই ফুল আসছে না। শুধু তাই নয়, অপরাজিতা গাছে ফুল না আসার সাথে সাথে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার সমস্যা, গাছের ছোট ছোট কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা, গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ, আরও বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা অপরাজিতা গাছে হতে থাকে। তো এগুলো কেন হয়, কি তার প্রতিকার, সমস্ত কিছু জানতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। একটুও স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো পয়েন্ট নাম্বার 1। আমাদের বাগানের প্রত্যেকটা অপরাজিতা গাছে হঠাৎ করেই দেখা যায় যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পিছনে বিভিন্ন ধরনের কারণ থাকে। সবথেকে প্রথম যে কারণটা হলো টবের মাটি। আমরা যখন গাছ প্রতিস্থাপন করি, গাছ প্রতিস্থাপন করার সময় সঠিক মাটি যদি তৈরি করা না হয়, সেক্ষেত্রেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। গাছের মাটি যদি সঠিক না হয়, যদি টবে জল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে সেই জল কিছুক্ষণের মধ্যে যদি শুকিয়ে না যায়, যদি টবের মাটি সব সময় ভেজা হয়ে থাকে, তাহলে গাছে আমরা যে খাবার প্রয়োগ করছি সেই খাবার কিন্তু গাছ কিছুতেই গ্রহণ করতে পারবে না। গাছে ম্যাগনেসিয়াম এবং আয়রনের অভাব দেখা দেবে। ম্যাগনেসিয়াম এবং আয়রনের অভাব দেখা দিলেই কিন্তু গাছের পাতা বেশিরভাগ হলুদ হয়ে ঝরে পড়ে। তাই টবের মাটি তৈরি করার সময় সবসময় কম্পোস্টের ব্যবহার করতে হবে। মাটি এবং কম্পোস্ট সমপরিমাণ নিতে হবে, সঙ্গে নিতে হবে সামান্য পরিমাণ কোকোপিট। তো কিভাবে এই অপরাজিতা গাছের মাটি তৈরি করতে হবে জানতে গেলে আমার আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। টবের মাটি যেন কখনোই অতিরিক্ত শুকিয়ে না থাকে, আবার টবের মাটি যেন অনেকক্ষণ ভেজা না হয়ে থাকে। এমন মাটি তৈরি করতে হবে যে মাটিতে জল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই জলটা শুকিয়ে যাবে, ভেজা হয়ে থাকবে না। এছাড়াও বন্ধুরা, গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। তোমরা লক্ষ্য করলে ভালোভাবে দেখতে পাবে পাতার পিছনের দিকে প্রচুর পরিমাণে পোকামাকড় থাকে। অনেক সময় আবার চোখে দেখাও যায়, আবার অনেক সময় দেখা যায় না। তাই আমরা ঘরোয়া উপায়ে কিন্তু গাছে নিম তেল স্প্রে করতে পারি, অথবা নিম পাতা জলে ফুটিয়ে সেই নিম পাতা ফোটানো জল গাছে স্প্রে করতে পারি। তো তার থেকেও সহজ একটা উপাদান হলো আমাদের গাছে যদি আমরা বেকিং সোডা স্প্রে করতে পারি। 1 লিটার জলে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা মিশিয়ে সকালবেলা অথবা বিকালবেলা সন্ধ্যার আগে যদি গাছের পাতায় স্প্রে করতে পারি, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। বেকিং সোডা বন্ধুরা, বেকিং পাউডার কিন্তু নয়, বেকিং সোডা গাছে স্প্রে করলে সবসময় খেয়াল রাখতে হবে পরিমাণ যেন সবসময় একটু কম হয়, আর কখনোই রোদ্দুরে এটা স্প্রে করা যাবে না। টবের মাটি যদি ঠিক থাকে, যদি জল আমরা ঠিকমতো পরিমাণ মতো প্রয়োগ করতে পারি, যদি ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে, পোকামাকড় যদি না হয়, তাহলে কিন্তু গাছের পাতা হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে না। পয়েন্ট নাম্বার 2, অপরাজিতা গাছের কুঁড়ি হঠাৎ করে হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ে। ছোট্ট কুঁড়ি দেখা যায় যে হলুদ হয়ে যাচ্ছে এবং ঝরে পড়ছে। গাছের কুঁড়ি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ার পিছনে কিন্তু বিভিন্ন ধরনের কারণ থাকে। টবের মাটি যদি অনেকক্ষণ পর্যন্ত শুকিয়ে থাকে, টবে যদি জল প্রয়োগ করা অনেকক্ষণ না হয়, তাহলেও কিন্তু স্ট্রেসের কারণে গাছের কুঁড়ি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে। তাছাড়াও টবের মাটি যদি অনেকক্ষণ ভেজা হয়ে থাকে, তাহলেও কুঁড়ি ঝরে পড়ে। গ্রীষ্মকালে কুঁড়ি ঝরে পড়ার পেছনে প্রধান কারণ হলো অতিরিক্ত টেম্পারেচার। অতিরিক্ত রোদ্দুরে যদি অপরাজিতা গাছকে তোমরা রেখে দাও, তাহলেও কিন্তু কুঁড়ি ঝরে পড়বে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে। তাই অপরাজিতা গাছকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে হালকা আলো ছায়া থাকে, অতিরিক্ত রোদ্দুর নয়, আবার অতিরিক্ত ছায়া নয়। তো এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যেখানে সকাল থেকে 10টা বা 11টা পর্যন্ত রোদ্দুর আসে, কিন্তু দুপুর 12টার পর থেকে রোদ্দুর থাকে না। এমন একটা জায়গায় অপরাজিতা গাছকে রাখবে, তাহলে অপরাজিতা গাছের মাটিও ময়েশ্চার থাকবে এবং গাছের কুঁড়ি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়বে না, বা গাছের পাতাও হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়বে না। তাছাড়া যদি অপরাজিতা গাছের ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে, যদি গাছের টবের সাইজ ছোট হয়, গাছের আকার বড় হয়, তাহলে কিন্তু আমাদেরকে গাছগুলোকে রিপোর্ট করতে হবে। সময় মতো যদি আমরা গাছের রিপোর্ট করতে না পারি, যদি রুট বাউন্ড হয়ে থাকে, তাহলেও কিন্তু গাছের কুঁড়ি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে, বা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি তোমরা একটু খেয়াল করো, যদি ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের বাগানের অপরাজিতা গাছগুলোর পাতা কখনো হলুদ হয়ে ঝরে যাবে না, বা গাছের কুঁড়িও হলুদ হয়ে ঝরে পড়বে না। গাছে আমরা যে খাবারটা প্রয়োগ করব সেই খাবার গাছ গ্রহণ করতে পারবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে।
পয়েন্ট নাম্বার 3, অপরাজিতা গাছে কিছুতেই ফুল আসতে চায় না কেন? গাছে প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করা সত্ত্বেও গাছে ফুল আসে না, তার কারণ হলো আমরা সবাই জানি অপরাজিতা গাছ হলো একটা লতানো প্রকৃতির গাছ। গাছে খাবার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে গাছ তার সম্পূর্ণ এনার্জি তাকে বাড়ানোর জন্য কাজে লাগায়। গাছ যদি সবসময় বাড়তেই থাকে তখন কিন্তু গাছে কুঁড়ি কম আসে। তাই আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে আমাদের বাগানের গাছগুলোকে ঝোপালো তৈরি করে রাখার। লতানো প্রকৃতির তোমরা করতেই পারো, যদি তোমাদের বাগানে অনেক জায়গা থাকে লতানো প্রকৃতির করাই যায়, তাহলে তোমাদেরকে গাছে সাপোর্ট সিস্টেম দিতে হবে। কিন্তু যদি তোমরা মনে করো যে গাছ শুধু লম্বাই হতে থাকছে, গাছে কুঁড়ি আসছে না, তাহলে প্রত্যেকটা গাছকে কিন্তু ঝোপালো তৈরি করতে হবে। তবে অপরাজিতা গাছকে ঝোপালো করতে গেলে কিন্তু প্রথম থেকেই আমাদের পিঞ্চিং চালু করতে হবে। যদি প্রথম থেকে পিঞ্চিং না করতে পারো তাহলে কিন্তু সেই গাছকে তোমরা সহজে ঝোপালো তৈরি করতে পারবে না। তো প্রথমে চারা গাছ বীজ থেকে তৈরি করার পর অথবা নার্সারি থেকে কিনে আনার পর প্রথম যে কাজটা আমাদের হবে সেটা হলো পিঞ্চিং। পিঞ্চিং করতে গেলে ওপরের দিকে যে ছোট্ট ডগাটা থাকবে এই ডগাটাকে আমাদের হাতের সাহায্যে অথবা কাঁচির সাহায্যে কেটে দিতে হবে। দেখো এখানে আমি বীজ থেকে কয়েকটা চারা তৈরি করেছিলাম, প্রত্যেকটা চারার মাথা আমি দেখো পিঞ্চিং করছি। হাতের সাহায্যে এই ডগাগুলোকে কাটাকে বলা হয় পিঞ্চিং করা, আর মোটা ডাল কাটাকে বলা হয় হার্ড প্রুনিং করা। তো এই যে কাজটা আমি করলাম এটা হলো পিঞ্চিং। তো হাতের সাহায্যে এইভাবে পিঞ্চিং করে দিলে কয়েকদিনের মধ্যেই গাছে কিন্তু নতুন নতুন আরও ব্রাঞ্চ আসবে, আর যখন আরও বেশি ব্রাঞ্চ আসবে তখন সেই ব্রাঞ্চগুলোকে কিন্তু আবারও আমাদের হাতের সাহায্যে পিঞ্চিং করতে হবে। দেখো এখানে যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু আমি ধীরে ধীরে পিঞ্চিংয়ের সাহায্যে এইভাবে ঝোপালো করে তুলেছি। পয়েন্ট নাম্বার 4, একবার ফুল ফুটে যাওয়ার পর গাছে যদি আর ফুল না আসে তাহলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে, গাছের মধ্যে যে সমস্ত শুকিয়ে যাওয়া ফুল বা একদিনের পুরনো ফুল থাকবে প্রত্যেকটা ফুলকে কিন্তু হাতের সাহায্যে এইভাবে তুলে ফেলতে হবে। গাছে পুরনো ফুল থাকলেই সেই গাছে কিন্তু বীজ তৈরি হবেই, আর বীজ তৈরি হওয়া মানেই গাছ তার সম্পূর্ণ এনার্জি বীজ তৈরিতে কাজে লাগাবে। গাছ পুরো সম্পূর্ণ এনার্জি যদি বীজ তৈরিতে কাজে লাগায় তাহলে কিন্তু পরে আর কুঁড়ি আসতে চাইবে না। তাই অনেক সময় দেখা যায় যে একবার ফুল ফুটে যাওয়ার পর গাছে কিন্তু আর ফুল আসতে চায় না, অনেক দিন পর্যন্ত গাছ রেস্টে থাকে। তো যে কারণে আমাদেরকে কিন্তু এই পুরনো ফুলগুলোকে অবশ্যই তুলে ফেলতে হবে। পয়েন্ট নাম্বার 5, এবার আসি গাছে খাবার প্রয়োগের কথায়। এতক্ষণ যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম এই প্রত্যেকটা পয়েন্ট ফলো করলে গাছ সুস্থ থাকবে, কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আনার জন্য গাছে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ করতে হবে, এবং সেই খাবারের মধ্যে যেন থাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, বোরন, জিঙ্ক। তো এই ধরনের খাবার আমরা কোন খাবারের মধ্যে পাবো? তো সম্পূর্ণ ঘরোয়া খাবার আজকে আমি তৈরি করে দেখাবো কোন ধরনের লিকুইড গাছে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তরল খাবার তৈরি করার জন্য প্রথমেই নিতে হবে 1 লিটার জল। 1 লিটার জলের মধ্যে আমাদের দিতে হবে 3টে আলুর খোসা। শুধুমাত্র আলুর খোসার প্রয়োজন, আলুর প্রয়োজন নয়, আলুর খোসার প্রয়োজন। তো এই 3টে আলুর খোসা আমরা 1 লিটার জলের মধ্যে কিন্তু ভিজিয়ে দেব। এই আলুর খোসার মধ্যে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, ফসফরাস, আরও বিভিন্ন ধরনের ম্যাক্রো ও মাইক্রোনিউট্রিয়েন্টস। আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছে কলার খোসা, পেঁয়াজের খোসা এবং সঙ্গে আলুর খোসা ভেজানো জল প্রয়োগ করি। তো আজকে শুধুমাত্র আলুর খোসা দিয়েই গাছে খাবার প্রয়োগ করা দেখাবো, এবং আলুর খোসার সাথে দেখো নিয়েছি আমি এখানে মেথি দানা। তো এটাও আমাদের রান্নাঘরের উপাদান। এই মেথি দানার মধ্যে আছে প্রচুর মাত্রায় আয়রন এবং ম্যাগনেসিয়াম। বন্ধুরা এই মেথি দানায় আলুর খোসার সাথে 1 চামচ পরিমাণ মেথি দানা আমি ভিজিয়ে রেখে দেবো 2 দিনের জন্য। তো এই দুটো উপাদান চাপা দিয়ে একটা ছায়া জায়গায় রেখে দিতে হবে 2 দিনের জন্য। 2 দিন পর এটাকে আমরা গাছে ব্যবহার করতে পারবো। তো দেখো আমি আগে থেকেই কিন্তু 2 দিনের জন্য ভিজিয়ে রেখেছিলাম আলুর খোসা এবং মেথি দানা। তো এই দুটো উপাদান ঠিক 2 দিন পর যখন ভিজে গেছে এই দুটো উপাদানকে আমরা গাছে প্রয়োগ করব। তো কিভাবে প্রয়োগ করব সেটাও অবশ্যই দেখাবো। 2 দিন ভেজানোর পর এই যে তরলটা তৈরি হয়েছে এই তরলটা আমরা যখন গাছে প্রয়োগ করব আমাদের গাছে সব থেকে বেশি কিন্তু পুষ্টি উপাদান যাবে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তার কারণ এই লিকুইডটার মধ্যে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, আরও বিভিন্ন ধরনের ম্যাক্রো মাইক্রোনিউট্রিয়েন্টস। তো কিভাবে আমরা এইটা গাছে প্রয়োগ করব? দেখো এখানে অন্য একটা পাত্র নিয়েছি, বড় পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে ছাঁকনির সাহায্যে এই লিকুইডটা আমি ছেঁকে নেব। কখনোই সরাসরি কোনো খাবার গাছে প্রয়োগ করা যাবে না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তো আমি কিন্তু সম্পূর্ণ লিকুইডটা এখানে ঢেলে নিলাম। তো এখানে 1 লিটার তরল খাবার তৈরি হয়েছে। এই 1 লিটার তরল খাবারের সাথে আমি আরও 1 লিটার সাধারণ জল মিশিয়ে নেব। তারপর কিন্তু এই লিকুইডটা গাছে প্রয়োগ করব। দেখতে অনেকটা পাতলা হয়ে গেলে কি হবে, গাছের কিন্তু খুব ভালো কাজ করবে। তো এর আগেও আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের খাবার দেখিয়েছি, প্রত্যেকটা খাবারে কিন্তু খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি, এবং যে কারণে আমি তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি। তো দেখো প্রথমে টবের
টবের মাটিটা হালকা করে খুশে নিতে হবে। টবের মাটি যেন কখনো জমাট বেঁধে না থাকে আর অতিরিক্ত যেন ভেজা না হয়ে থাকে। মিডিয়াম মাটিতে গাছে খাবার প্রয়োগ করতে হবে, অতিরিক্ত শুকনোও যেন না থাকে আর অতিরিক্ত ভেজাও যেন না থাকে। তো দেখো এখানে আমি কতটা পরিমাণ খাবার প্রয়োগ করছি। একটা 10 ইঞ্চি টবে 500 ml খাবার এখানে আমি প্রয়োগ করছি, সম্পূর্ণ 500 থেকে 500 ml। আর এর থেকেও যদি বড় সাইজের টব হয় সেক্ষেত্রে আরেকটু বেশি খাবার প্রয়োগ করতে হবে। সম্পূর্ণ টবের মাটি যেন ভিজে যায়, টবের মাটি যেন শুকিয়ে না থাকে। টবের মাটি শুকিয়ে থাকলে কিন্তু কাজ হবে না। আর খাবার প্রয়োগ করার পর যেন অন্তত একদিন বৃষ্টি না হয়, এই বিষয়টা লক্ষ্য রাখবে। বৃষ্টি হয়ে গেলে কিন্তু খাবারটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে আর কাজ হবে না। তাই যদি বৃষ্টি হয় তাহলে আবারও কিন্তু আমাদেরকে 3 থেকে 4 দিন পর গাছে খাবারটা প্রয়োগ করতে হবে। এই খাবার প্রয়োগ করার পাশাপাশি গাছে কিন্তু অবশ্যই আমাদেরকে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে 15 দিন অন্তর অন্তর। তো বন্ধুরা, এই ছিল এপ্রিল মাসের আমার অপরাজিতা গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও লাইভ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।